শান্তি মঙ্গল দান করবেন। প্রয়োজন হলে এতে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা আর গভীর ভালোবাসাকে নিজেকে আদর উৎসব হিসাবে গড়ে তোলা এবং অত্যন্ত আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসাকে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য নিজের সাধ্যানুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। এক্ষেত্রে উপমহাদেশ খ্যাত ও কথিত যথা হোমিওপ্যাথ শ্রদ্ধেয় ডাক্তার এ আলী অর্জিত রোগী পর্যবেক্ষণ গ্রন্থের একটি উক্তি বিশেষভাবে প্রাণযোগ্য। তিনি বলেছেন, শিক্ষা দীক্ষা কিতাব আর কিতাব হোমিওপ্যাথের মাপকাঠি নয়, অধ্যয়ন তৎপরতাই হোমিওপ্যাথের সত্য মাপকাঠি। তিনি অধ্যয়ন তৎপরতাকে আদর্শ হোমিওপ্যাথের মাপকাঠি বলেছেন এই কারণে যে আদর্শ হোমিওপ্যাথ হওয়ার যোগ্যতা দান করেন মহান সৃষ্টিকর্তা। তাই আপনার আমার সর্বোচ্চ চেষ্টাকেই তিনি মাপকাঠি বলেছেন। যতটুকু অর্জন করলাম সেটা বড় বিষয় নয়। হোমিওপ্যাথি চিকিৎসা বিধানে প্রত্যেকটি মানুষের পৃথক সত্তা হিসাবে মূল্যায়ন করা হয়েছে। তাই প্রত্যেকটি মানুষের ঔষধ পৃথক। যেহেতু প্রত্যেকটি মানুষ পৃথক, তার মেধাশক্তি তারতম্যও রয়েছে বলে অধ্যয়ন তৎপরতায় হোমিওপ্যাথির সত্য মাপকাঠি। এটা যে কোনো বিচারেই যথার্থ। তাই প্রকৃত হোমিওপ্যাথ হতে হলে আপনার নিজেকে আদর্শ চিকিৎসক হিসাবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং রোগী পর্যবেক্ষণে, রোগীর ঔষধ নির্বাচনে, রোগী পরিচর্যায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই হোমিওপ্যাথি জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের হোমিওপ্যাথির আবিষ্কার সফলতার মুখ দেখবে এবং রোগ, শোক, জরা, ব্যাধি থেকে মহান আল্লাহপাক মানব সমাজকে মুক্তি দেবেন। এর চরম প্রতিকূলতা, অবর্ণনীয় নিপীড়ন, নিরাময়ে তথা মানবতার কল্যাণে হোমিওপ্যাথি চিকিৎসা বিধান করে ব্যক্তির আবিষ্কার হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত করে গেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে, তার অমর কীর্তির প্রতি সম্মান জানিয়ে আর মানবতার কল্যাণে নিজেদেরকে আদর্শ চিকিৎসক হিসাবে গড়ে তোলার দীপ্ত শপথ নিয়ে হোমিওপ্যাথির অগ্রযাত্রায় হ্যানিম্যানের অগ্রণী সৈনিক হিসাবে নবদিগন্তে, নব উদ্যমে হোমিওপ্যাথির নতুন দ্বার উন্মোচনের দৃঢ় প্রত্যয় নিয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব, সংশয়, মতভেদ ভুলে শুরু হোক আমাদের মানব কল্যাণের শোভাযাত্রা। সত্যের পথ একটাই, মানুষের আরোগ্যের পথ একটাই। তাই আসুন আমরা মানবতার কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে যাই। আমরা সত্যের পূজারী, তাই বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। ডাক্তার আব্দুল খালেক খান স্যার, আলোকবর্তিকা, হোমিওপ্যাথি যে হ্যানিম্যানের সামান্য জীবনী গ্রন্থ, তারই একটা ছোট্ট লেখা স্যারের আমি পাঠ করলাম। তো সকলকে আজকের এই ক্লাসে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের অসুবিধার কারণে টাইমটা একটু আধ ঘন্টা আজকে দেরি করা হয়েছে। তো এর জন্য আন্তরিকভাবে সকলের কাছে আসছি, একটু মার্কেটা চাইছি। এখন কথা বন্ধ হয়ে গেলে কোথায়? আমরা কিছু শুনতে পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যায়, এখন শোনা যায়। ঠিক আছে, ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 6 সফর 1448 হিজরি, 6 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, মঙ্গলবার। খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুরুতে আন্তরিকভাবে দুঃখিত যে 11:30টায় বাংলাদেশ সময় 11:30টায় শুরু করার কথা ছিল, কিন্তু একটু জটিলতার কারণে আমি যথাসময়ে শুরু করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। কিছুক্ষণ আগে অবশ্য আধা ঘন্টা আগে জানিয়ে দিয়েছিলাম, এখন আপনারা সবাই জানতে পেরেছেন কিনা ঠিক জানি না। তো এর পরবর্তী ক্লাসগুলো 11:30টায় শুরু করব, অথবা 12টায় যদি শুরু করতে হয় তাহলে ইনশাল্লাহ নোটিশে জানিয়ে দেব। মিনসান ভাই, আপনি কি আসছেন? জি স্যার, এসে গেছে স্যার। আমার মোবাইলে একটু ডিস্টার্বের কারণে কেটে গেছিলাম স্যার। স্যার শুনতে পাওয়া যাচ্ছে? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে না স্যার? আমি তো আছি স্যার গ্রুপে এখন। স্যার কন্টিনিউ করুন, কথা শোনা যাচ্ছে স্যার আপনার। আছেন? কথা শোনা যাচ্ছে না? স্যার কি গেলেন নাকি? সমস্যা হয়ে গেছে মনে হয়। করা হয়। আপনি আবার তার কিছু ফোন বেরিয়ে গেলেন টেম্পোরারি। আর আমরা একটু অপেক্ষা করি। ক্লাসটা 11টা নিলে ভালো হবে। স্যার, কোনো নেটের সমস্যা হচ্ছে নাকি? এখন শোনা যাচ্ছে তো? মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। স্যার এখন শোনা যাচ্ছে। জি জি। সত্যিকারের ভালোবাসা কখনো তোমার ডানা কেটে দেয় না, বরং উঠতে শেখায়। যে মানুষটা সত্যি তোমায় ভালোবাসে সে তোমার স্বপ্নকে ছোট করে না, তোমার সাহসকে গতিময় করে তোলে। সে তোমার ব্যর্থতার দিনে হাত ছাড়ে না, বরং বলে তুমি পারবে, আমি তোমার সাথে আছি। মনে রেখো, যে ভালোবাসা তোমাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা শুধুই আসক্তি। আর যে ভালোবাসা তোমাকে সেরা করে তুলতে সাহায্য করে সেটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সুতরাং আমাদের চলার পথে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, কে আমার বন্ধু, কে আমার শত্রু, কে আমার সহযোগী, কে আমার মঙ্গল চায়, কে আমার অমঙ্গল চায়। এখানে কথাটা বলার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হলো আমাদের হোমিওপ্যাথির সেজে, আমাদের হোমিওপ্যাথি ধ্বংসের জন্যে, আমাকে বিপথে নেয়ার জন্যে, আমাকে বিপদগামী করার জন্যে অনেকেই ভালোবাসার অভিনয় করে থাকেন। সে ব্যাপারটা আমাদেরকে অবশ্যই হৃদয়ের গভীর থেকে রিয়েলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। সে কারণেই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা হোমিওপ্যাথির নাম করে যারা হোমিওপ্যাথির ধ্বংসের জন্য, হোমিওপ্যাথির বিঘ্নতা সৃষ্টির জন্য, হোমিওপ্যাথির প্রতিবন্ধকতা তৈরির জন্য এবং হোমিওপ্যাথিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছি, সেই ব্যাপারটা তাদের দিয়ে বুঝাতে হবে এবং
তাদের বুঝতে হবে এবং তাদেরকে সে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতেই হবে। সেজন্যই আমাদের প্রতিনিয়ত একটাই কথা, আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন কি যা সমস্যা নেই, না কেউ আমি মিনশানুর ভাই, মিনশানুর ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, মাঝখানে আবার মিনশানুর ভাই কই? জি স্যার বলে আপনি একটু 5 মিনিট একটু কথা বলেন তো, 5 মিনিট, জাস্ট 5 মিনিট পরে আমি একটু আসছি, জাস্ট 5 মিনিট। জি স্যার, জি স্যার। আমি আবারও সেই স্যারের বই থেকে মানবতার কল্যাণের 36 বছর দারিদ্র এবং নির্যাতনের শিকার যে অ্যানিম্যাল, সেই জায়গাটা আমি আর একটু পড়ছি, কারণ আমাদের হোমিওপ্যাথি করতে গেলে আসলে আমাদেরকে অ্যানিম্যালকে জানতে হবে, অ্যানিম্যাল জীবন সংগ্রামকে জানতে হবে। তো স্যারের সেই আলোক পত্রিকা বই থেকে আমি এই জায়গাটা একটু পড়ছি, যদিও শেষের দিকে পড়ার ইচ্ছাটা ছিল, কিন্তু যাই হোক একটা সুযোগ বা সময় কাজে লাগাতে চাইছি আর কি। তো ডাক্তার স্যামুয়েল হ্যানেম্যান শুধুমাত্র মানবতার কল্যাণে হোমিওপ্যাথি আবিষ্কারের কারণে খোদ জার্মানিতেই বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন। বিভিন্ন রেফারেন্স থেকে জানা যায় যে জার্মানিতে অন্তত 25টি শহর থেকে বিতাড়িত হয়েছেন শুধুমাত্র হোমিওপ্যাথি আবিষ্কারের অপরাধে। কোথাও নিরাপদে অবস্থান করতে পারেনি, কোথাও সামান্য সুখের পরশে উদ্বেলিত, তার পরবর্তী হতাশা যন্ত্রণার শিকার হয়ে জীবনকে করেছে বিপর্যস্ত। শুধুমাত্র মানবতার কল্যাণে কাজ করতে গিয়েই 1785 থেকে 1821 সাল পর্যন্ত 36টি বছর দারিদ্রের কথাঘাতে আশা আকাঙ্ক্ষা তুলে চুরমার হয়েছে। কারণ কোথেনে ডিউক ফার্ডিন্যান্ডের আমন্ত্রণ পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি কোনো এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি। তাই অর্থনৈতিকভাবে তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে কোনো রকমে অর্ধাহারে দিনাতিপাত করেছেন। তার নিজের দেশের আত্মীয় স্বজন সবাই মানবতার কল্যাণে তিনি কতটা নিবেদিত ছিলেন তা কখনো বিবেচনা সবাই অ্যালোপ্যাথিক ঔষধ বিক্রেতা, অ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারীদের সাথে একত্রিত হয়ে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার পারিপার্শ্বিক পরিবেশ এতটাই নিরুপতায় পরিপূর্ণ ছিল, তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে 1835 সালের 13 জুলাই তিনি জার্মান ছেড়ে ফ্রান্স চলে যান। অথচ আর একটি দিনের জন্য জার্মানি ফিরে আসেন। তথাপিও জীবনযুদ্ধে অপরাজয় সৈনিক, দুঃখের কাছে, নির্যাতনের কাছে, দুর্নীতির কাছে, মানুষের অবিমিষ্টকারিতার কাছে মাথা নত করেন। আত্মশক্তিতে বলিয়ান ও মহাতাপস, অন্ধকারে ঢাকা পরিবেশ এবং ভয়াবহ পরিস্থিতিকে যেন এক অলৌকিক ক্ষমতা বলে নিজের আয়ত্তে রেখেছেন। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করি, যে ভয়াবহ নির্যাতন এবং শোকাবহ ঘটনার শিকার হয়েছিলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তা যে কোনো অসাধারণ মানুষেরও মেরুদণ্ড ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তিনি ছিলেন নির্বিকার, প্রিয় স্বপ্ন বাস্তবায়নে তিনি ছিলেন দৃঢ়চিত্ত। একটা মুহূর্ত তিনি দ্বিধা অনাবশ্যক নষ্ট করেন, বরং করুণাময় মহান সৃষ্টিকর্তার প্রতি তার ছিল আঘাত বিশ্বাস। তাই সেই বিশ্বাসের ভিত্তিতেই তিনি বলেছেন যে আমি বৃথা জীবন ধারণ করি। তিনি পাহাড় সমতুল্য দুঃখ দুর্দশা প্রতিকূলতা সত্ত্বেও করে অসাধ্য গ্রন্থ রচনা, অনুবাদ এবং অগণিত মূল্যবান পত্রাদি রচনা ছাড়াও দীর্ঘদিনের পুরনো রক্ষণশীল প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতিকে আক্রমণ করে নিজস্ব রোগ আচ্ছা ঠিক আছে, শেষ হয়েছে। সক্ষম হয়েছিলেন। যে কোনো যেসব আজ পর্যন্ত একটানা বিরোধিতা সত্ত্বেও কারো পক্ষেই ভুল প্রমাণ এক বিন্দু সম্ভাবনাও নেই। তিনি হোমিওপ্যাথি নিয়ে দীর্ঘদিন কথা শোনা যাচ্ছে না।
শাহানুর ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না তো? মিউট আছেন, মিউট। এখন কি ওনার কথা শোনা যাচ্ছে না তো? না স্যার, শোনা যাচ্ছে না। ও তাহলে মনে হয় কোনো কারণে একটু আউট হয়ে গেছে। তাহলে আমরা আলোচনা শুরু করি, তাই না? আলোচনা শুরু করি। হয়েছে কথা হয়েছে। হ্যাঁ, কিছু করে পাই ক্লাস স্টার্ট থাকে, ক্লাস স্টার্ট। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসে একটু জটিলতা হলো। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এক নাগাড়ে করতে পারিনি একটু সমস্যার কারণে। আমরা এখন আমাদের রুব্রিক ফাইন্ড আউটের যে প্র্যাকটিস আমরা শুরু করেছিলাম, ইনশাল্লাহ সেখানে চলে যাচ্ছি। আপনারা শুরুতেই বলে রাখি, যারা নতুন আছেন, যারা ক্লাসের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত নেই, তাদের সদয় অবগতির জন্য বলছি যে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন। আপনি যখন রুব্রিকটা পাবেন না, তখন নির্দ্বিধায় নিঃসংকোচে শুরুতেই বলবেন যে আমি রুব্রিকটা পাইনি, আমি এখানে আছি। আর যারা একেবারে নতুন, রেপার্টরির বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের যাদের একটু অস্পষ্টতা রয়েছে, জড়তা রয়েছে, অথবা ভালো জানেন না, যে কোনো সময় আমার সাথে কথা বলে নেবেন। আর শীটটা যারা পাননি একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন। মিনশানুর ভাইয়ের ওখানেও দেয়া আছে, আমাকে বললেও আমি আপনার শীটটা দিয়ে দেবো। শীটটা পড়লে আপনারা একেবারে ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন, রেপার্টরি আপনাদের কাছে সহজ মনে হবে। আমাদের প্রথম রুব্রিকটা বের করব। ভন ভন শব্দ শুনে ঋতুস্রাবের পূর্বে। আমাদের প্রথম আইডেন্টিফিকেশনের টপিকস হলো যে আমরা প্রথম আইডেন্টিফাই করব যে চ্যাপ্টারটা। একটা রুব্রিক শুনলে আমাদের চ্যাপ্টারটা প্রথম আইডেন্টিফাই করতে হবে, দেন প্রধান রুব্রিকটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে, দেন তারপরে সাব রুব্রিক, সাবে আমরা চলে যাব। তো প্রথম ভন ভন শব্দ শুনে, এটা চ্যাপ্টারটা কি হবে একটু কাইন্ডলি কেউ যদি বুঝে থাকেন একটু কাইন্ডলি বলতে পারেন, সবার জন্য সুবিধা হবে। জেনারেলি ফিমেল স্যার। সরি আমাদের মিসিং হয়ে গেছে। ইয়ার থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটু মিটিং হতেই পারে, মিসিং হওয়া কোনো ব্যাপার না, একটু সবাই বলবেন, সমস্যা নেই। আমাদের আইডেন্টিফাই চ্যাপ্টারটা আইডেন্টিফিকেশনের জন্যে আমি বলেছি যে করতে হবে হলো আপনাকে প্রশ্ন করতে হবে যে আমার সমস্যাটা কোথায়, জড়তাটা কোথায়, জটিলতাটা কোথায়, ব্যথাটা কোথায়, অশান্তিটা কোথায়। সেই কোথায় যে সে প্রশ্নের উত্তর যেটা পাবেন, সেই উত্তরটার নামে যদি কোনো চ্যাপ্টার থাকে আমরা সেখানে চলে যাব, আর না হলে সেই অর্গানটা কোন চ্যাপ্টারের আন্ডারে সেখানে চলে যাব। আপনারা এই প্রশ্নটা করবেন যে আমাদের সমস্যাটা, জটিলতাটা, ব্যথাটা মানে অশান্তিটা কোথায়, কোন অর্গানে, সেটা। শব্দ শুনে স্যার পরেরটা কি স্যার? আমাদের রুব্রিকটা হলো ঘন ঘন শব্দ শুনে ঋতুস্রাবের পূর্বে। স্যার মেডিসিন ক্রিয়াজোট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একজন সাথে সাথে পেয়ে গেছেন মেডিসিন ক্রিওজোট, একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। সবাই পেয়েছেন? আপনারা যদি কেউ না পান, কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের সুযোগ নেই, নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন। কারণ এখানে যারা পুরনো আছেন, যারা ভালো পারেন, তারা আপনাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করবেন, তারা আপনাদের জন্য অপেক্ষা করবেন, সমস্যা নেই। আপনি ভাবার কোনো অবকাশ নেই যে সবাই পেরে গেছে আমি পারলাম না, তাহলে মনে হয় আমার জন্য সমস্যা, আমি বলতে চাই না, সেটা না। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন যে আপনি পাননি, কোন পৃষ্ঠায় আছেন। এতে কি হেয়ারিং হবে না, কি হবে স্যার? এয়ার নয়েজেস বাজিং মিনসেস বিফোর। আমি পুরো রুব্রিকটা বলে দিলাম। এয়ার নয়েজেস বাজিং মিনসেস বিফোর। এয়ার চ্যাপ্টারে গিয়ে নয়েজেস আমরা তো ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো আছে। নয়েজেসের আমাদের প্রথম অক্ষর এন, একেবারে ইয়ার চ্যাপ্টারে গিয়ে প্রথম থেকে এন দিয়ে যেখানে শুরু হয়েছে সেখানে চলে যেতে হবে। সেখানে গিয়ে তারপরে আমাদের বাজিং এ যেতে হবে।
বাজিং এ গিয়ে তারপরে আমাদের মিনসেস বিফোর, এটা হলো কন্ডিশন। লাগবে। সেজন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাবে যে পাননি একটু কাইন্ডলি বলবেন যে আমি এখানে আছি, এই পৃষ্ঠায় আছি, এখনো পাইনি। আর যদি সবাই পেয়ে থাকি তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। একটু কাইন্ডলি সাউন্ড দেবেন। কত পৃষ্ঠায় আছেন? 399 না 299? 292। আচ্ছা, 92 না 99? 92, ওকে। আপনি 92-তে দেখেন নয়েজেস আছে আমাদের, কিন্তু আমরা নয়েজেসের সাধারণের চেয়ে আমরা চরিত্রগততে চলে গেছি, এখানে বাজিং এ যেতে হবে। তাহলে আর একটু পরে যান, দেখেন নয়েজেস বাজিং আছে, নয়েজেস বাবলিং, নয়েজেস ভার্টিগো, তারপরে নয়েজেস বাজিং আছে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পরেই। বাজিং এ গিয়ে আপনি দেখেন 294 পৃষ্ঠার ডান কলামের একেবারে নিচে ভনভন শব্দ বাজিং। তারপরে কন্ডিশনে গিয়ে আপনি ওখানে বের করবেন যে মিনসেস বিফোর। হ্যাঁ, সবাই পেয়েছেন? তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। নাকে ক্ষত, জ্বালাকর ক্ষত, নাকে জ্বালাকর ক্ষত এর নেক্সট টপিক আমাদের। আমরা নাকে জ্বালাকর ক্ষত যেহেতু বলেই দিয়েছি, তাহলে আমাদের চ্যাপ্টার যে নাক হবে নো ডাউট নোজ, তারপর ক্ষত জ্বালাকর। ক্ষত ইংলিশ আমাদের নিশ্চয়ই মনে আছে, শোর স্যার, শোর। সোর তো ওই ক্ষত বধ, আর এটা হলো মানে আসলে ক্ষত মানে ইনফেকশন যেটাতে বলে ইনফেকশন, কিন্তু এখানে আমাদের রেপার্টরিতে হবে আলসার। তাহলে নোজ আলসার বার্নিং, নোজ আলসারস বার্নিং, নোজ আলসারস বার্নিং। আমরা যখন রেপার্টরির পুরো রুব্রিকটা ধারাবাহিকভাবে বলে দেই, তখন তো খুব দ্রুত পেয়ে যাওয়ার কথা। নোজ আমরা যেইভাবে বলি নোজ আলসারস বার্নিং, তার অর্থ হলো নোজ হলো চ্যাপ্টার, আলসারস হলো প্রধান রুব্রিক, তারপরে বার্নিং হলো তার সাব রুব্রিক। এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। স্যার মেডিসিন কি? স্যার আর্সেনিক এবং সাইলেসিয়া। জি জি, থ্যাংক ইউ সো মাচ। মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম এবং সাইলেসিয়া, আর্সেনিক অ্যালবাম এবং সাইলেসিয়া। আপনারা যারা পাননি একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমি পাইনি, আমরা এই পৃষ্ঠায় আছি। জি, পাননি? যদি না পান আপনি কাইন্ডলি বলবেন এবং পৃষ্ঠা নাম্বার সাথে বলবেন যে আপনি সেখানে সেই পৃষ্ঠায় আছেন। স্যার রুবিক্সের বাংলাটা কিরকম বলেছিলেন যে স্যার? বাংলাটা বলেছিলাম হলো নাকে জ্বালাকর ক্ষত, নাকে জ্বালাকর ক্ষত। আপনারা একটা কাইন্ডলি সবাই একটা ভালো ডায়েরি, মোটা ডায়েরি ইউজ করবেন। আর সবচেয়ে ভালো হয় প্রথমে যখন ক্লাস করবেন তখন একটা রাফ খাতা নেবেন, সেই রাফ খাতায় লিখে রাখবেন, তারপরে সুন্দর করে বড় ডায়েরিতে একেবারে সিরিয়ালি তুলে রাখবেন। এটা আপনাদের সারা জীবন
যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা কাজে লাগবে। প্রথমে বলার সাথে সাথে বাংলাটা লিখে নেবেন, তারপরে ফাইনাল হলে ইংলিশটা আপনারা রুব্রিকটা ওইভাবে সিরিয়ালি লিখে নেবেন, তারপরে নিজে সুন্দর করে ডায়েরিতে সুন্দর করে লিখবেন, যা সারা জীবন আপনাদের কাজে লাগবে। চেম্বারে রাখবেন, রুগী আসলে এখান থেকে রুব্রিকটা ইজিলি বের করে রাখতে পারবেন। এবং শুধু বের করে রাখবেন না, ওখানে লেখার সময় ডান পাশে মেডিসিনের নামগুলোও লিখে রাখবেন। তাহলে রেপার্টরি দেখা ছাড়াও আপনি এখান থেকে মেডিসিন সিলেকশনের জন্য সহযোগিতা পাবেন। সবাই পেয়েছেন? যদি না পান তাহলে একটু কাইন্ডলি বলবেন। জি স্যার, পেজ নম্বর কি বলবো? না, আপনি যদি না পান তাহলে পেজ নাম্বার বলবেন যে আমি পাইনি, আমি এত নম্বর পেজে আছি। আর পেলে পেজ নাম্বার বলবেন না, এ কারণে পেলে যদি পেজ নাম্বার বলেন তাহলে যিনি পাননি উনি ওখানে সরাসরি চলে যাবেন, কিন্তু ওখানে গেলে ওই পেজ নাম্বার তো মনে রাখতে পারবেন না, সেজন্য এটা কোনো কাজেই আসবে না। উপরন্তু আরেকটু ক্ষতি হলো যে এই যে পেজে ছিলেন সেই পেজ থেকে এই কাঙ্ক্ষিত রুব্রিক বের করার যে পেজ, সেই পেজে যাবেন, সেই কৌশলটা, সেই টেকনিকটা, সেই পদ্ধতিটা জানা হলো না, যার জন্য এখানে আমাদের লাভ কিছু হলো না, বরং ক্ষতি হলো। সেই জন্য যখন যিনি না পাবেন তাকে পেজ নাম্বার বলা যাবে না, তিনি যেখানে আছেন সেখান থেকে এই রুব্রিক বের করার জন্য কি পদ্ধতিতে যেতে হবে সেই পদ্ধতিটা আমরা প্র্যাকটিস করছি, সেই পদ্ধতিটা জানিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা নেক্সট রুব্রিকে চলে যাই তাহলে। স্যার আমি 349 আছি স্যার, বাইরে স্যার একটু বলুন স্যার। কত পৃষ্ঠায়? 349। 349। ওকে, আপনি 349-এই থাকুন, আমি আপনাকে ওখান থেকে ওখানে কিভাবে যাবেন সেই ব্যাপারটা বলছি। 349-এ আপনি যদি মাইল মিটার সম্পর্কে ধারণা থাকে তাহলে মাইল মিটার, অর্থাৎ মাইল মিটার বলি আমরা পাতার উপরের লাইনে কি ইন্ডিকেশন দেওয়া আছে, উপরের লাইনে দেওয়া আছে এখানে আমাদের যে রুব্রিকটা দেওয়া আছে সেই রুব্রিকটার প্রথম অক্ষর হলো পিন্স আর একটা হলো সেনসিটিভ। পিন্স আর সেনসিটিভ। আর আমরা যে রুব্রিকটা বের করব সেই রুব্রিকটা হলো আলসার। আমাদের এখানে প্রথম অক্ষর হলো পি আর ওখানে প্রথম অক্ষর হলো ইউ। আমরা জানি, আমরা রেপার্টরির শুরুতেই শিখে আসছি যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ থাকে, তাকে রেপার্টরি অব দি হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বলে। আমরা শুরুতেই শিখে আসছি যে রেপার্টরি সবকিছু ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকবে। যেহেতু ক্রমানুসারে সাজানো থাকবে, এখানে পিতে আমরা আসি, তাহলে পি কিউ আর এস ইউ ভি, তাহলে পি কিউ আর এস ইউ, তারপরে ইউতে যেতে হবে। তাহলে এই সিরিয়ালি যে কয়েকটা রুব্রিক আছে সেই কয়েকটা পার হয়ে তারপরে ইউতে যেতে হবে। ইউতে গিয়ে আপনি দেখেন আলসার্স আছে, পেয়েছেন কিনা একটু? কিউ আর এস টি ইউ, পেয়েছি স্যার। হ্যাঁ ইউসি আলসার্স পেলে আলসার্সের সাবে যেতে হবে বার্নিং। ঠিক এই কৌশলটাই আমাদেরকে রুব্রিকগুলো বের করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? শোনা যাচ্ছে স্যার, এবার পরে একটু স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন একটু কাইন্ডলি বলবেন, না বললে কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, কিছু শিখতে পারলেন না। আর বলার ক্ষেত্রে আমি আবারও আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন। এখানে যারা পেয়ে গেছেন আপনাদের জন্য তারা অপেক্ষা করবেন, এতটুকু বিরক্ত বোধ করবেন না, কারণ এখানে যারা আছেন তাদেরকে সেইভাবেই রিকোয়েস্ট করেছি যে পিছনে যিনি বুঝবেন না তার বোঝানোর জন্য আমাদের 2 মিনিট সময় লাগলে 1 মিনিট সময় লাগলে অবশ্যই সবাই আমরা সহযোগিতার হাত সম্প্রসারিত করব। তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাই। গলনালীতে বেদনা শূন্য প্রদাহ।
গলনালীতে বেদনা শূন্য প্রদাহ। গলনালীতে বেদনা শূন্য প্রদাহ। আমাদের চ্যাপ্টারটা কি হবে আমরা বুঝতে পেরেছি? ব্রড। থ্রট, গলনালী। মেডিসিন কি ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া, ইয়েস রাইট, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট গ্রেডের একমাত্র মেডিসিন ব্যাকটেরিয়া। তার রুব্রিক্সটা কি গলনালীতে প্রদাহ? হ্যাঁ, বেদনা শূন্য প্রদাহ। বেদনা শূন্য। জি স্যার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। যারা পাবেন না একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আর আপনাদের যাদের শীতটা সম্পর্কে রেপার্টরি বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা একটু কম আছে তারা শীতটা নিয়ে নেবেন। শীতটা আমাকে বললেও আমি দিয়ে দেবো, আর মিনসানুর ভাইকে বললেও দিয়ে দেবো, সমস্যা নেই। দিলে শীতটা আপনি পড়ে দেখবেন, তাহলে বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা হলে আর সর্বশেষ 16টা স্তর সম্পর্কে আমাদের ধারণা একেবারে ক্লিয়ার হলে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে রুব্রিকটা বলার সাথে সাথে আমরা সেখানে চলে যেতে পারবো। আর শীটে আমার নাম্বার দেয়া আছে এবং ইনবক্সেও মিনসানুর ভাই আমার নাম্বার দেবে। আপনারা যারা নতুন আসছেন, গ্রুপে অ্যাড হননি, তারা কাইন্ডলি আপনার নাম এবং লোকেশন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দেবেন। আমার নাম্বার তো আছেই, আর না থাকলে আমি শেষে আবার বলে দেবো। ইনবক্সে দিয়ে দিলে তাহলে গ্রুপে অ্যাড করে দিলে তাহলে সব ইনফরমেশন যথাসময়ে পেয়ে যাবেন। স্যার আপনার নাম্বারটা আমার কাছে নেই, আমাকে জি, 01711 048499। হ্যাঁ, 01711 048499। আপনার নাম, লোকেশন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। ইনশাল্লাহ সব শীটটাও পাঠিয়ে দেবো, আপনাদের জন্য সহজ হবে। স্যার রুব্রিকটা পাচ্ছি না স্যার। কোন পৃষ্ঠায় আছেন? স্যার 462। 462, আচ্ছা ঠিক আছে, 462-তে থাকেন। আমি আপনাকে বলছি মিটিংটা কোথায় হয়েছে। 462-তে আমাদের প্রধান রুব্রিক মাইল মিটারে কি আছে? একেবারে উপরের লাইনে পেইন ড্রয়িং। পেইন ড্রয়িং। আর আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হলো প্রদাহ, ইনফ্লামেশন। ইনফরমেশন জি স্যার। যেহেতু প্রদাহ ইনফ্লামেশন, তাহলে আমরা পিতে চলে আসছি আর আমাদের যেতে হবে আইতে। তার মানে আপনি কয়েক পৃষ্ঠা আগায় আসছেন। ঠিক আছে, তাহলে আপনারা সেটা পেয়ে যাবেন যে এখানে ইনফ্লামেশন আইতে যেতে হবে, এখানে আমরা পিতে আছি। সেই জন্য আইতে হলে আগে ওই ইংলিশ বর্ণমালার ক্রম অনুসারে সাজানো আছে সবকিছু, সেজন্য আপনি পার হয়ে চলে আসছেন, সেজন্যই পাননি। এখন ব্যাক করেন ইনফ্লামেশনে। আপনারা সবসময় এই উপরের লাইনটা খেয়াল করবেন, তার মানে ওইটাকেই আমরা মাইল মিটার হিসাবে বলি। মাইল মিটার কাকে বলে আমরা আলোচনায় বলেছি এবং শীটেও ডেফিনেশন দেওয়া আছে। প্রত্যেক পৃষ্ঠার উপরে যে লাইনটা সেখান থেকে আমরা এই নির্দেশনা থেকে আমরা আইডেন্টিফাই করবো যে আমি পার হয়ে আসছি না আরো 2 পৃষ্ঠার সামনে যেতে হবে, না 10 পৃষ্ঠার সামনে যেতে হবে, নাকি আরো পিছনে যেতে হবে, সেটার ইন্ডিকেশনটা পেয়ে যাব। জি স্যার ইনফ্লামেশনে এসেছি স্যার। পরে ইনফ্লামেশনে আসলে তারপরে দেখবেন যে ইনফ্লামেশনের পরে কিছু মেডিসিনের নাম দেওয়া আছে। মেডিসিনের নাম দেওয়ার পরে তারপরে আছে আমরা যেটা বলেছিলাম যে 16টা স্তরের সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং এখানে আছে। প্রথমে আছেন দেখেন রাইট আছে, লেফট আছে,
তারপরে আছে সময়, টাইম, ফরনুন, নাইট, তারপরে আছে দিয়ে শেষ হয়েছে। তারপরে আছে কন্ডিশন। কন্ডিশনের প্রথম হলো অল্টারনেটিভ উইথ সোর আইস। এই কন্ডিশনের মধ্যে এটাও ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে। দেখেন পি দিয়ে আছে পেইনলেস। জি স্যার পেয়েছি ব্যাপটিশিয়া। ব্যাপটিসিয়া, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা বের করতে পারিনি তারা এই ধারাবাহিকতায় এই 16টা স্তর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলে আমরা খুব দ্রুত পেয়ে যাব, নো ডাউট। হ্যাঁ একটা কথা বলি। সেজন্যই আমাদের এই 16টা স্তর সম্পর্কে অস্পষ্টতা আমাদের যাদের আছে তারা আপনারা শীটটা দেখে নেবেন। শীটটা দেখে যদি বুঝতে না পারেন তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে কথা বলবেন। আমি যত ব্যস্তই থাকি অন্তত 1-2 মিনিট সময় দিয়ে আমি যেখানে আপনি আটকে গেছেন, যেখানে বুঝতে পারছেন না, ব্যাপারটা ক্লিয়ার করব। আর আমরা আরো 2-1 দিন পরে আবার দরকার হলে কোনো একটা ক্লাসে এই 16টা স্তর সম্পর্কে, রেপার্টরির বেসিক বিষয়গুলো সম্পর্কে আবার একটু লাইটলি আলোচনা করে নেব, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা কি স্যার নেক্সট টপিকে যাব নাকি? মিশানুর ভাই বলেন, প্লিজ বলুন। বলছিলাম আপনার কিছু বলতে মনে হয়। স্যার বলছি যে পেনলেস মানে কি স্যার ব্যাপটিশিয়া হবে? মানে কোন জায়গাতে হ্যাঁ, জি জি, পেইন ব্যাপটিসিয়া, পেইনলেস, মানে ব্যাপটিসিয়া টিংটোরিয়া। পেনলেস ব্যথা তাহলে সে ব্যাপটিশিয়া। হ্যাঁ, ব্যথা কি? জি জি স্যার, বলছিলাম যে স্যার এই রুব্রিক ফাইন্ডিং এর তো মতেই স্যার যদি ওই একটু মানে এই 16টা স্তর ভাগ করে করে স্যার এই পাওয়ার ব্যাপারটা একটু বলেন, তাহলে স্যার মনে হয় যে এটা রিপিট হয়ে যায় 16টা স্তর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এটা একটু স্যার বলে দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। না, আমি তো বলতেই থাকি, আমি তো যে যখন রুব্রিক বের করা হয় তখন তো বলছি। ঠিক আছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি স্যার, 16টা ভাগ স্তর ভেদে আলোচনাটা করে দিয়েছেন রুব্রিক। আচ্ছা, আমরা নেক্সট রুব্রিকে তাহলে চলে যেতে পারি এখন। জি স্যার, স্যার একটা জিনিস এসে বলি স্যার, জি বলুন প্লিজ। 854 পৃষ্ঠায় যেখানে পেইনলেসের কথা বলা হলো, এটার নিচেও একটা পেইনলেস আছে আর মাঝখানেও একটা পেইনলেস আছে। সেখানেও ব্যাপটিশিয়া, এখানেও ব্যাপটিশিয়া। এখানে কি স্যার? নিচে একটা পেইনলেস আছে। জি স্যার। টনসিলে আচ্ছা, এই পেইনলেসটা, নিচে যে পেইনলেসটা আছে এটা হলো টনসিলের। টনসিল, যেখানে দেখেন আমরা এই ওই ব্যাপারটা হলো সাবের সাব সম্পর্কে একটু ধারণা থাকলে আপনার এই প্রশ্নটা আসতো না। এই নিচে যে পেইনলেসটা আছে 454 একবারে নিচের দিক থেকে তৃতীয় লাইনে বাম কলামে, এই পেইনলেসটা হলো টনসিল পেইনলেস। আর এই পেইনলেসটা হলো ইনফ্লামেশন, বর্ণালীর ইনফ্লামেশন, আর এটা হলো স্পেশালি টনসিলের। এটা হলো স্পেশালি টনসিলের। আর কোন পেইনলেসের কথা বলছেন আবার একটু কাইন্ডলি বলেন। আর একটা পেইনলেসের কথা বলছেন? যেটা বলতে চাচ্ছে এটা হলো যে ইনফ্লামেশনের যে পেইনলেস আমরা ব্যাপটিশিয়া পেলাম, আর ওই যে ইনফ্লামেশনের সাবরুব্রিক টনসিলের যে পেইনলেস পেলাম, দুই জায়গায় ব্যাপটিশিয়া আছে, এইটা উনি বলতে চাচ্ছে স্যার, এই আর কি। ও আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দুটোই দুই গ্রেডের মেডিসিন আছে, বা গ্রেড আলাদা হতে পারতো, অনেক সময় হয়, কিন্তু এখানে যেহেতু প্রকৃতপক্ষে তাই, সেহেতু এটা বলা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাই। জি স্যার, যে হতে পারে। জি বলুন। এখানে ইনফ্লামেশন মানে প্রদাহ আর ব্যথার মধ্যে পার্থক্য কি স্যার? প্রদাহ আর ব্যথা, এর মধ্যে পার্থক্য কি স্যার? প্রদাহ, ব্যথাটা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু প্রদাহ যেখানে হবে সেখানে আপনার
আপনি স্পর্শকাতরতা থাকবে, তারপরে লালচে একটা ভাব থাকবে, সেখানে মানে জলা প্রদাহর মানে একটা জলার মতো ভাব থাকবে, মানে প্রদাহটাই মানে একটু জ্বালাকর অবস্থা আর কি সেটা। আর ব্যথা তো যে কোনো ধরনের ব্যথাই হতে পারে, ব্যথা টানা ধরা ব্যথা হতে পারে, এমনি চিনচিনে ব্যথা হতে পারে, সুচ ফুটানো ব্যথা হতে পারে, বর্ষাবিদ্যুৎকর ব্যথা হতে পারে ব্যথা। আর প্রদাহটা এরকম, প্রদাহটা হলো যেখানে অনবরত একটা অস্বস্তি ভাব এবং একটা জ্বালাকর অনুভূতি থাকবে। স্যার আমার কথাটা বলি স্যার। কি বলুন? স্যার বলছি যে এখানে থ্রট ইনফ্লামেশন পেনলেস, তাহলে স্যার এখানে থ্রট তো গলায় প্রদাহ হচ্ছে স্যার, গলার কি বাইরে না ভিতরে স্যার, এটা কি? এটা গলনালীর ভিতরে, এটা এক্সটার্নাল থ্রট না, গলনালীর ভিতরে প্রদাহ। স্যার খালি থ্রট লেখা থাকলে কি স্যার আমরা থ্রট হলে গলনালী, আর আমাদের আলাদা রেপার্টরি 37টা অধ্যায় আমরা জানলে তাহলে আমাদের যে এক্সটার্নাল থ্রট একটা যেহেতু চ্যাপ্টারই আছে, তাহলে সুতরাং এই থ্রট যেটা সেটা হলো ইন্টারনাল। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিকটা হলো শক্ত খাবারের পর শক্ত চর্বিযুক্ত খাবারের পর উদরময়। শক্ত চর্বিযুক্ত খাবারের পর উদরময়। আমাদের চ্যাপ্টারটা কি হবে যদি কাইন্ডলি কারো মনে পড়ে? রেকটাম হবে। থ্যাংক ইউ সো মাচ। রেকটাম হবে, ইয়েস। শক্ত উদরময় খাবারের পর না, শক্ত চর্বিযুক্ত খাবারের পর উদরময়। আমাদের চ্যাপ্টার হবে রেকটাম, তারপর ফ্যাট সলিড ফুড। জি, না এখানে একটু মিসিং হয়ে গেছে মনে হয়। তাহলে এখানে ফসফরিক অ্যাসিড ফার্স্ট গ্রেডের মেডিসিন, অলিয়েন্ডার আর পডো হলো সেকেন্ড গ্রেডের, আর ব্যাকটেরিয়া হলো থার্ড গ্রেডের। দেখেন হয়তো আমার মিসিং হয়েছে অথবা আপনার মিসিং হয়েছে, একটা কিছু হয়েছে যার জন্য আপনার সাথে আমার ওষুধ মিলছে না। হ্যাঁ, এখন কি মিলেছে, পেয়েছেন? রেকটাম, ডায়রিয়া, ফ্যাট, কোলিডাপ্টার। সলিড আফটার ব্যাকটেরিয়া আছে, ওলিয়েন্ডার আছে, ফসফরিক অ্যাসিড আছে, আর পোডো আছে। জি জি জি, ফসফরিক অ্যাসিড হলো ফার্স্ট গ্রেডের, অলিয়েন্ডার পোডো হলো সেকেন্ড গ্রেডের, ব্যাকটেরিয়া হলো থার্ড গ্রেডের। ফসফরিক অ্যাসিড ফার্স্ট গ্রেড স্যার, পডো সেকেন্ড গ্রেড, ওলিয়েন্ডার সেকেন্ড গ্রেড, ব্যাকটেরিয়া থার্ড গ্রেড স্যার। থার্ড গ্রেড, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই কি পেয়েছি? স্যার আমি পাইনি, আমি 613 নম্বর পেজে আছি। আচ্ছা, 613 নাম্বার, 613 নাম্বার পেজেই আপনি দেখেন, 613 নাম্বার পেজের বাম কলামের ঠিক মাঝামাঝি দেখেন, বাম কলামের মাঝামাঝি দেখেন ফ্যাট আফটার আছে। ফ্যাট আফটারে তার সাব রুব্রিক হলো র্যামসিড আফটার, রিচ আফটার, তারপরে সলিড আফটার। 613 পেজের বাম কলামের ঠিক মাঝামাঝি ফ্যাট আফটার। ফ্যাট আফটারের নিচে দেখবেন তার সাব হলো সলিড আফটার। তার মানে এখানে হবে রেকটাম, ডায়রিয়া, ফ্যাট, সলিড আফটার।
ফসফরিক অ্যাসিড হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। স্যার এই জায়গাটায় মানে আমি যে ক্যান্সার পড়ছি আমার সামনে বইটা আছে সেখানে স্যার ওই ফ্যাট আপনারের সোজাসুজি তো সলিড আপনার আছে, সাবগ্রুপের হিসেবে তো এখানে বোঝা যাচ্ছে না স্যার। ও ফ্যাট আফটারের সোজাসুজি সলিড আফটার। জি স্যার। তাহলে আপনার কাছে কি ক্যান্টের ইংলিশ রেপার্টরিটা? ক্যান্সার ইংলিশ রেপার্টরি স্যার। আচ্ছা একটু জাস্ট একটু আমি একটু দেখে নিই। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমার হাতে যে রেপার্টরিটা আছে সেই রেপার্টরি এখানে মিসিং হয়ে গেছে। সলিড আফটার ফ্যাটের সাব না, এখানে সলিড আফটার সরাসরি ফুডের সাব। ফুডের সাবরুব্রিক স্যার। জি স্যার। এটা একটু আপনারা কারেকশন করে নেন, যাদের এই আমার রেপার্টরি আমার হাতে যেটা আছে সেটাতে যেটা আছে সেটাতে একটু ভুল আছে। এখানে দেখা যাচ্ছে যে ফ্যাটের সাব হলো সলিড, কিন্তু আসলে ফ্যাটের সাব না, ফ্যাট আর সলিড দুটোই একই সাবের, দুটি ফুডের সাব। স্যার তাহলে এই জায়গাটায় ওই ফ্যাট আর সলিড তো একসাথে হচ্ছে না স্যার, তাহলে সেই জায়গাটায় মূল রুব্রিকটা কি হবে স্যার? এখানে মূল রুব্রিকটা হলো ফ্যাট ফুড। এই ফুডটা আসলে এখানে এই রেপার্টরিতে এটাও ভুল করেছে, রেপার্টরিতে ভুল আছে। আপনারা একটু এটা কারেকশনের জন্য এটা বলে দিতে হবে। এই ফুডের সাব হলো এই সবগুলো, ফুডের সাব হলো এই ফ্যাট রিস্ট তারপরে সলিড, এই কয়েকটাই হলো ফুডের সাব। কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে কিন্তু ফুড ট্রেন্সিয়াস ফ্যাট এটা সবই একই, কিন্তু এই ফুডের সাব হিসাবে এখানে দেখা যাচ্ছে না এই রেপার্টরিটাতে। সুতরাং এই রেপার্টরিটা কারেকশনের জন্য তাদের বলতে হবে এবং আমাদেরও এটা একটু চিহ্ন দিয়ে রাখতে হবে যে এইটা ফুডের সাব। আমাদের যারা জি তাহলে ওই হয় চর্বিযুক্ত হবে আর নাই শক্ত খাবার হবে, যে কোনো স্যার একটা হবে কিন্তু তাহলে। জি 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 ফ্যাট হবে অথবা সলিড হবে। জি স্যার। তাহলে আমরা স্যার আপনার এই রুব্রিকে কোনটা বাদ দেবো? শক্ত খাবার সরি ভুল বললাম, চর্বিযুক্ত কথা বাদ দিব নাকি স্যার সলিড বাদ দেবো, কোনটা বাদ দেবো স্যার? কোথা থেকে? এখানে বাদ দিবেন না তো, বাদ দিবেন না হলো ফ্যাট আফটার এখানে যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো তো আলাদা, আর সলিড আফটার সেই মেডিসিনগুলো তো আলাদা, বাদ দেওয়ার তো সুযোগ নেই। স্যার আমাদের রুব্রিকটা তাহলে কি হবে স্যার, শক্ত খাবার পর? হ্যাঁ আমাদের সোজা হবে হলো সলিড আফটার শক্ত খাবারের পর, এখানে ফ্যাট নাই। ওকে স্যার, এইটা বলতে চাচ্ছি চর্বিযুক্ত কথাটা আমাদের বাদ দিতে হবে স্যার তাহলে। ইয়েস রাইট থ্যাংক ইউ স্যার এগুলা সবগুলো স্যার ফুডের সাব রুব্রিক। আপনি দেখেন স্যার সবগুলো বর্ণমালার ক্রমানুসারে আছে। ইয়েস সবগুলোই ফুডের সাব রুব্রিক। এখানে এই যে রেপার্টরিতে যদি ভুল করে তাহলে আমরা এই সাবগুলো আইডেন্টিফাই করতে অনেক সময় আমাদের মিসিং হয়ে যাবে। এখানে যদি আমরা একটু খেয়াল না করতাম তাহলে এখানে কিন্তু ধরা পড়তো না। এখানে ওই যে উনি বললেন যে আসলে ফ্যাট আর সলিড এটা একই লেভেলে আছে, তাহলে ফ্যাটের সাব সলিড হবে না। উনি যখন বলছেন তখন তো আমি ব্যাপারটা খেয়াল করে দেখলাম এবং ইংলিশ রেপার্টরিটা বের করে দেখলাম যে হ্যাঁ ব্যাপারটাই, তার অর্থ এটা এখানে ভুল প্রিন্টিং ভুল করেছে। এবং এটা আবার ওদেরকে ইনফর্ম করতে হবে যে ওদের পরবর্তী প্রিন্ট করার জন্য এটা অবশ্যই কারেকশন করতে হবে, কারণ এটা কিন্তু মারাত্মক ভুল। 13 জি বলুন স্যার। স্যার যেখানে কথা আছে স্যার খাবারের পরে স্যার এখানে ক্যালিফ্লোর আর মালসেটিলাইট আছে সেকেন্ড গ্রেডের মেডিসিন। তারপরে কিন্তু স্যার আছে সলিড থেকে স্যার যখন স্যার আসছে শক্ত খাবারের পর সেটা আছে ফসফরিক অ্যাসিড। জি ফসফরিক অ্যাসিড ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে। হ্যাঁ স্যার সেটা শক্ত খাবারের ক্ষেত্রে, তারপরে স্যার চর্বিযুক্ত খাদ্যের পরে তার চর্বিযুক্ত খাদ্যের পরে গেলে তো ক্যালিফ্লোর আর স্যার মালসেটিলাইট সেকেন্ড গ্রেড আছে।
জি। আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সট রুব্রিকে চলে যাই। উপরাঙ্গ সমূহে টেনে ধরার মতো ব্যথা, ভ্রমণে উপশম। উপরাঙ্গ সমূহে টেনে ধরার মতো ব্যথা, ভ্রমণে উপশম। আমরা একটা রুব্রিক শোনার পরে প্রথমে আমরা আইডেন্টিফাই করব চ্যাপ্টার। যেহেতু আমরা বলেছি উপরাঙ্গ সমূহে, তাহলে আমরা বেসিক যাদের একটু ধারণা আছে তারা বুঝতে পেরেছেন যে আমাদের চ্যাপ্টারটা হবে এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস। থ্যাংক ইউ। এক্সট্রিমিটিস। তারপরে আমাদের এখানে এক্সট্রিমিটিসে যেতে হবে ব্যথা। ব্যথা তাহলে আমাদের প্রধান রুব্রিক হবে পেইন। আচ্ছা, পেইন আমরা চলে যাব। পেইনও তো এক্সট্রিমিটি চ্যাপ্টারে গিয়ে, এক্সট্রিমিটি চ্যাপ্টারটা অনেক বড়, সেই জন্য এক্সট্রিমিটি চ্যাপ্টারে গিয়ে আমরা পেইন রুব্রিকে চলে যাব। পেইন আমাদের প্রধান রুব্রিক। পেইন আমাদের প্রধান রুব্রিক। পেইন রুব্রিকে গিয়ে তারপরে এক্সট্রিমিটি চ্যাপ্টারটা শুরু হয়েছে 952 থেকে। 952 থেকে শুরু হয়েছে এই এক্সট্রিমিটি চ্যাপ্টার, অনেক বড়। 952 থেকে একেবারে শেষ হয়েছে 1233। 952 থেকে 1233। 952 থেকে 1233। এই এত বড় চ্যাপ্টারের জন্য আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ আমরা কিভাবে যাব। এখন আমাদের এই এক্সট্রিমিটি চ্যাপ্টারে পেইনে যেতে হবে। পেইনে গিয়ে আমাদের যেটা হবে, আমাদের পেইন সাধারণ আর পেইন চরিত্রগত দুটো আছে। সাধারণ বাদ দিয়ে আমাদের যেতে হবে চরিত্রগততে। আমরা যেতে বলেছি টেনে ধরার মতো ব্যথা। চরিত্রগতর মধ্যে আবার আমাদের ভাগ যেটা আছে, চরিত্রগতর মধ্যে আবার ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আছে। প্রথমে আছে অ্যাকিং, তারপরে আছে বোরিং, তারপরে আছে কাটিং, তার বার্নিং, তারপরে বার্স্টিং, তারপরে কাটিং, তারপরে ড্রয়িং। তারপরে ড্রয়িং এ যেতে হবে। ড্রয়িং এ গিয়ে পেইন ড্রয়িং যখন আমরা পেয়ে গেলাম, তখন পেইন ড্রয়িং এ গিয়ে আমাদের কি আছে, আপার লিম্স। আপার লিম্সে যেতে হবে, আমাদের সাবধান। আপার লিম্সে গিয়ে দেন আমাদের কন্ডিশন বা শর্ত ওয়াকিং অ্যামেল, ভ্রমণীয় উপশম। এই কয়েকটা ধাপ পার হয়ে আমাদের বের করতে হবে। তা না হলে 952 থেকে 1233 এই এত পৃষ্ঠার মধ্যে প্রত্যেক পৃষ্ঠা খোঁজা তো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, আর রুব্রিক আমরা পাবো না। সেজন্য বিএ এলিয়ার মেডিসিনটা কি বুঝতে পারছেন না স্যার? বিএ এলিয়ার যে ভ্যালেরিয়ান, ভ্যালেরিয়ান মেডিসিনটা হলো ভ্যালেরিয়ান। মেডিসিনটা হলো ভ্যালেরিয়ানা। সবাই কি পেয়েছেন? না স্যার, পেইন স্যার, তারপরে ড্রয়িং পেইন হবে স্যার। স্যার আমি 1104 নম্বর পৃষ্ঠায় আছি। ভ্যালেরিয়ানা 1104 নম্বর পৃষ্ঠায় আছি। 1104 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, 1104 আপনি দেখেন 1104-এ আমাদের ইয়েতে মাইল মিটারে আছে। 1104-এ মাইল মিটারে আছে। এখানে আমরা অর্গানে চলে আসি, সাব অর্গানে। আপার লিম্সের বাদ দিয়ে আপার লিম্সের যে সাব অর্গানগুলো আছে, আপার আর্ম, ফর আর্ম, এলবো, সেখানে চলে আসছি। সেজন্য আপনার একটু সামনে যেতে হবে, একটু আগে যেতে হবে। আপার লিম্স যেখানে শুরু হয়েছে সেখানে যেতে হবে আপনাকে। না 10 মিনিট দিন, 10 মিনিট পর কাঁচা লাগবে।
হ্যাঁ, সবাই কি পেয়েছেন? পাইনি স্যার। হ্যাঁ, কোন পৃষ্ঠায় আছেন বলেন। পেইন ড্রয়িং আপার লিম্বস। জি, আপার লিম্বস দেখুন, যখন পেয়ে গেলেন তখন আপার লিম্বসে ওই যে আমাদের চারটি সাইড, টাইম, তারপরে কন্ডিশন। সাইডের রুব্রিক পার হয়ে, টাইমের রুব্রিক পার হয়ে তারপরে কন্ডিশন শুরু হয়েছে। কন্ডিশন শুরু হলে তারপরে আবার ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আছে আমাদের যে ড্রয়িং, আপার লিম্ব, সাইড লিম্ব, টাইমের, কন্ডিশনের একেবারে শেষের দিকে রুব্রিক, কারণ হলো ওয়ার্কিং, যেহেতু ওয়ার্কিং এমএল সেটা হলো ওয়ার্কিং ডুবলিং, তার মানে হলো পাইছে স্যার। ভ্যালেরিয়ানা, একমাত্র মেডিসিন। আছেন 1103-এ তো থাকা যাবে না, কারণ হলো 1103-এ ওই আপার লিম্বসের সাব অর্গান যেগুলো আছে, আপার আর্ম, তারপরে এলবো, তারপরে ফরআর্ম, এখানে চলে আসছে। যেহেতু আপনার আরেকটু আগে যেতে হবে, আপার লিম্বস যেখানে শুরু হয়েছে সেখানে যেতে হবে। আপার লিম্বসের সাব অর্গানে চলে আসছেন, যে আপার আর্ম, এলবো, ফরআর্ম, এগুলোতে চলে আসছেন। তারপর 1-2 পৃষ্ঠা পিছনের দিকে চলে যাবেন, পেয়ে যাবেন আপার লিম্বস। আপার লিম্বস যেখানে শুরু হয়েছে সেখান থেকে সাইড, টাইম বাদ দিয়ে কন্ডিশন শুরু হয়েছে। কন্ডিশনের ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে কন্ডিশনগুলো। এ দিয়ে এখানে আমার হলো ওয়ার্কিং এমএল, তার অর্থ হলো একেবারে শেষের দিকে ওয়ার্কিং এমএল। আপার লিম্ব এখন পেয়েছেন? ভ্যালেরিয়ানা, ভ্যালেরিয়ানা। স্যার আমি 1118 নম্বর হ্যাঁ, তাহলে কি হবে স্যার? ভিএ এলিয়াস ভ্যালেরিয়ানা 1118 নম্বর পৃষ্ঠায় আছে। 18 নম্বর। আমি আপনাকে বলছি 1118 নম্বর পৃষ্ঠায় হলো পেইন প্রেসিং, কিন্তু আমরা আছি পেইন ড্রয়িং এ। যেহেতু পেইন ড্রয়িং, পেইন প্রেসিং হলো পি দিয়ে আর ড্রয়িং হলো ডি দিয়ে, তার মানে পি হলো ডি এর অনেক পরে, তার মানে আপনি বেশ কিছু পৃষ্ঠা পার হয়ে চলে আসছেন। পেইন ড্রয়িং যেখানে শুরু হয়েছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে তারপরে পেইন ড্রয়িং, তারপরে আপার লিম্বস অর্গানে যেতে হবে। আপার লিম্বসে গিয়ে তারপরে আপনাকে সাইড, টাইম, কন্ডিশন, কন্ডিশনের ইয়ে দিয়ে শুরু হয়েছে, কন্ডিশনের শেষগুলো, শেষ রুব্রিক যেটা আছে ওয়ার্কিং, সেখানে। এইখানে আমাদের এটাই স্বাভাবিক, ওই 16টা স্তর সম্পর্কে ধারণার অস্পষ্টতা রয়ে গেছে, অথবা খুব দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারছি না, এই জন্যই আমাদের একটু পিছনে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আপনাদের যাদের এই 16টা স্তর সম্পর্কে, রেপার্টরি বেসিক বিষয়গুলো সম্পর্কে একটু অস্পষ্টতা রয়েছে, একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আর হলো আপনার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম, লোকেশনটা দেবেন, আমি শীটটা পাঠিয়ে দেব। শীটটা কিভাবে এই 16টা স্তর আছে ওইখানে সুবিন্যস্ত আকারে লেখা আছে, বিস্তারিত ওখান থেকে দেখে নেবেন। ওখানে বুঝতে না পারলে একটু কাইন্ডলি আমার সাথে কথা বলবেন, আমি আপনার যেভাবে বুঝতে পারেন। এই 16টা স্তর সম্পর্কে ধারণার একটু অস্পষ্টতার কারণে একটু বিলম্বিত হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি খুব দ্রুতই শিখে ফেলবেন। আচ্ছা, আমরা কি এখন নেক্সট রুব্রিকে যাব? স্যার নেক্সট রুব্রিকে যাওয়া যায় স্যার? স্যার আমি এখনো পাইনি স্যার। আপনি কোন পৃষ্ঠায় আছেন বলেন? আমি 1115 নম্বর পৃষ্ঠায় আছি। 1115 নম্বর। আচ্ছা, 1115 নম্বর দেখেন। 1115 নম্বরে আমাদের মাইল মিটার আছে পেইন ড্রয়িং, ঠিক আছে, পেইন ড্রয়িং ঠিক আছে, কিন্তু পেইন ড্রয়িং এর পরে আছে ফুট ব্যাকআপ, তারপরে ফুট, তার অর্থ আপনি 1115-তে পেইন ড্রয়িং যেখানে হচ্ছে আপার লিম্বসে এসছে, আপার লিম্বস পার হয়ে লোয়ার লিম্বসে আসছেন, লোয়ার লিম্বসের সাব অর্গানে চলে আসছেন, তার মানে আপনাকে আরো 10-12 পৃষ্ঠা ব্যাকে যেতে হবে আপার লিম্ব যেখানে শুরু হয়েছে।
আপনি 10-12 পৃষ্ঠা ব্যাকে চলে আসেন, যেখানে পেইন্ট ড্রয়িং এ আপার লিম্বস আছে। আপনি প্রত্যেকটা পৃষ্ঠার উপরে দেখলেই আপনি বুঝবেন, যেখানে যে পাবেন যে পেইন্ট ড্রয়িং আপার লিম্বস আছে, উপরের লাইনে দেখলেই ওখানে লেখা থাকবে যে পেইন্ট ড্রয়িং আপার লিম্বস। এখন পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। সেজন্যই আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি একটু শীটগুলো দেখবেন, যেখানে বুঝতে পারবেন না আমার সাথে কথা বলবেন, অথবা সরাসরি আপনি আমার সাথে কথা বলবেন। আমি আপনার এই বেসিক বিষয়গুলো আর রেপার্টরির 16টা স্তরের যে ক্রমবিন্যাস আছে, সেই ক্রমবিন্যাস ধারাবাহিকতা যেভাবে আছে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দেবো। এর সাথে অনেকেই করে ফেলে দিয়েছেন। তার মানে এখানে অনেকেই আপনি শিখছেন যারা 1-7 বছর, 2 বছর, 2 বছর, 3 বছর আপনি ইজিলি তারা এত দূর পেয়ে যাচ্ছেন। সুতরাং রেপার্টরিটা একটু কঠিন আছে। ওই যে আমি বারবারই বলি যে মন চাইলেই হয় না তোর কাজ, চেষ্টা যে চাই অনেক দূর। শিকার কি তার মুখে ঢুকে? সিংহ যখন নিদ্রাতুর, সিংহ ঘুমিয়ে থাকলে শিকার মুখে ঢুকবে না। আপনাকে একটু চেষ্টা করতে হবে, আপনাকে একটু ট্রাই করতে হবে, আপনাকে একটু রেপার্টরিতে লেগে থাকতে হবে যে হ্যাঁ এটা আমি শিখবো। আর যতদিন পর্যন্ত আপনি রেপার্টরির রুব্রিকগুলো সাথে সাথে ফাইন্ড আউট করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার রেপার্টরির যে মজা, রেপার্টরির যে ভালো লাগা, রেপার্টরির যে আনন্দ, সেই আনন্দটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, যার জন্য রেপার্টরিটা আপনার কাছে কঠিন মনে হয়। আসলে মূলত রেপার্টরিটা মোটেই কঠিন নয়, কিন্তু আপনি পারছেন না, বুঝতে পারছেন না বলে আপনার কাছে এরকম মনে হচ্ছে। এটা কোনো ব্যাপার না। দেখেন, যারা সাথে সাথে পেয়ে যাচ্ছে তারা রেপার্টরির যে আনন্দটা বুঝে গেছেন, যার জন্য তারা এত দ্রুত বের করতে পারে। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখন আমরা বের করব লিঙ্গোত্থানের অল্পক্ষণ পরেই শুক্রস্রাব। লিঙ্গোত্থানের অল্পক্ষণ পরেই শুক্রস্রাব। আমাদের চ্যাপ্টারটা কি হবে? জেনেটেলিয়া মেল। থ্যাংক ইউ সো মাচ। জেনেটেলিয়া মেল, তারপরে শুক্রস্রাবের ইংলিশ হলো সেমিনাল ডিসচার্জ। হ্যাঁ, তারপরে বলেছি লিঙ্গোত্থানের অল্পক্ষণ পরেই, তার মানে আমাদের যেতে হবে জেনেটেলিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, তারপর তার সাব হলো কুইক টু, তার সাব হলো ইরেকশন শর্টলি আফটার অ্যান। জেনেটেলিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, কুইক টু, ইরেকশন শর্টলি আফটার অ্যান। পেয়েছেন? জি, ফসফরিক অ্যাসিড এবং সালফার আছে। থ্যাংক ইউ সো মাচ। ওই দেখেন সাথে সাথে পেয়ে গেছে ফসফরিক অ্যাসিড এবং সালফার। এ ধরনের পেশেন্ট আমাদের প্রতিনিয়তই আসবে এবং এই রুব্রিকগুলো আমাদের গুরুত্ব সহকারে বিবেচনায় রাখতে হবে এবং রেপার্টরি হেল্প নিতে হবে। যারা পাননি আপনারা কাইন্ডলি একটু বলবেন কোন পৃষ্ঠায় আছেন। তাহলে রুব্রিকটা কি? জেনেটেলিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, কুইক টু, ইরেকশন শর্টলি আফটার। ওকে, থ্যাংক ইউ স্যার। সেমিনাল স্যার, এস দিয়ে তো স্যার, এস দিয়ে তো স্যার। এস সেমিনাল, SEMINAL, সেমিনাল। জেনেটেলিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, কুইক টু, ইরেকশন শর্টলি আফটার। আপনাদের নিকট একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা যদি শিখতে চেষ্টা করেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। ওই যে জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আসা। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। আপনার সাঁতার শিখতে হলে জলে আগে নামতে হবে, সেই জন্য রেপার্টরি শিখতে হলে রেপার্টরির ভিতরে আপনাকে আগে যেতে হবে। পাইনি তো স্যার। জি জি, পাননি?
না স্যার স্যার কোন পৃষ্ঠায় আছেন বলুন। সরি না পেলে কোন পৃষ্ঠায় আছেন বলুন, তাহলে আমি প্রসেসটা বলে দিচ্ছি। স্যার 695 695। হ্যাঁ স্যার 695 দেখেন জেনিটেলিয়া মেল, আপনার মাইল মিটারে আপনি দেখেন, মানে পৃষ্ঠার উপরের পাতায় আছে হলো ইরেকশন। আর আপনাকে যেতে হবে সেমিনাল ডিসচার্জ, ই থেকে এস, যতগুলো প্রথম অক্ষর অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেট দিয়ে যতগুলো রুব্রিক হয় সেই রুব্রিকগুলো পার হয়ে চলে যেতে হবে। তাহলে আপনার 5-7 পৃষ্ঠা 8-10 পৃষ্ঠা পার হয়ে চলে যেতে হবে। যেখানে হলো ইরেকশন, আপনি প্রথম পাতায় গিয়ে দেখবেন, পাতার উপরের দিকে গিয়ে দেখবেন যে সেমিনাল ডিসচার্জ কোথায় আছে। আর যদি সেই পাতায় যেতে না পারেন, পেয়েছেন? স্যার ওই তো বলে এখন সেমিনাল ডিসচার্জ ইরেকশন শর্টলি আফটার ফসফরিক অ্যাসিড সালফার। ইরেকশন শর্টলি আফটার, হ্যাঁ। সেজন্যই রেপার্টরি যত কঠিনই হোক, আপনার চেষ্টা যদি থাকে আপনার কাছে, সে আজকে হোক অথবা কালকে হোক, একেবারে পানির মতো সহজ মনে হয়ে যাবে। যে এখন বলার সাথে সাথে সবাই যেমন পাচ্ছেন আপনিও ঠিক তেমন বের করতে পারবেন। আর সবচেয়ে মজা পাবেন, সবচেয়ে আনন্দ পাবেন, সবচেয়ে এনজয়মেন্ট হবে আপনার রুগী যখন এসে লক্ষণের কথা বলবে, আপনি যখন কয়েকটা লক্ষণ একত্রিত করে রেপার্টরি থেকে দ্রুত সেই লক্ষণগুলো অ্যাকোমোলেট করে একটা সিঙ্গেল মেডিসিনে যেতে পারবেন। এবং নট অনলি দ্যাট, সিঙ্গেল মেডিসিনে যেতে পারবেন, যেতে যখন পারবেন যে একটা মেডিসিন যখন সিলেকশন করবেন, সেই মেডিসিনটা যখন সিঙ্গেল মেডিসিন দেওয়া আছে, সেই মেডিসিনের অন্যান্য লক্ষণগুলো যদি আপনি রুগীরে জিজ্ঞাসা করেন যে আপনার তো এই পানি দেখলে ভয় লাগবে, গোসল করতে গেলে তো সমস্যা হয়, গোসল করতে গেলে পানি ঠান্ডা লাগে গোসল পানি নিতে গেলে, তখন এই বিষয়টা যখন আপনি রুগীরে বলবেন, রুগী তখন মনে করবে যে ডাক্তার তো অনেক অভিজ্ঞ, ডাক্তার আমার মনের কথা জানে, আমি তো এই কথা বলিনি ডাক্তারকে। কিন্তু কেন সাহেব আপনার সেই সুযোগটা দিয়ে দিছে, কেন সাহেব বলে দিছে যে আপনি একটা মেডিসিন যখন সিলেকশন করবেন, মেডিসিন যখন লেখা থাকবে সিঙ্গেল একটা মেডিসিন, সেই মেডিসিনের অন্যান্য লক্ষণগুলো সেই রুগীর মধ্যে থাকবে। ক্যান সাহেব আপনার ইন্ডিকেশন দিছে, সেই ক্যান সাহেবের বদৌলতে আপনি রুগীরে বলতে পারলেন, রুগী আপনারে মনে করলো যে হ্যাঁ আসলে ডাক্তার সাহেব অনেক অভিজ্ঞ, রোগী আপনার প্রতি রুগীর একটা আস্থা চলে আসলো। আর এখানে এই আস্থাটা ক্রিয়েট করা, আস্থাটা অর্জন করাই হলো রোগীর আরোগ্যের পথে একটা ধাপ এগিয়ে গেলেন আপনি। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সরি এক্সট্রিমলি সরি আবারও যে আজকে ক্লাসে একটু জটিলতা তৈরি হয়েছে, আমি মাঝে মাঝে একটু গ্যাপ নিয়ে করে দিয়েছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা সবাই একটু আন্তরিকতার সাথে লেগে থাকেন, এক সময় দেখবেন যে রেপার্টরি আপনার জীবনের কত, প্রত্যেকটা হোমিওপ্যাথির জন্য কত গুরুত্বপূর্ণ, কত অপরিহার্য। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ বলুন। স্যার ওই যে আমাদের 710 পৃষ্ঠা আমরা যে ওই রুব্রিকটা বের করলাম সেমিনাল ডিসচার্জ, তার পাশে আছে সেমিনাল ইমিশন, তো এই দুটো কাছাকাছি মনে হচ্ছে স্যার, একটু যদি ডিফারেন্সটা বলেন স্যার মেহেরবানি করে স্যার। শুক্রস্রাব আর শুক্রপাত। শুক্রস্রাব হলো আপনি যখন স্ব-উদ্যোগে, আপনি ইচ্ছা করে যখন কিছু করতে যাবেন, তখন যখন শুক্রপাত হয়, শুক্রস্রাব হবে। আপনি দৈহিক মিলনের সময় গিয়েছেন, তখন যেটা ডিসচার্জ হলো সেটা হলো শুক্রস্রাব। আর এই শুক্রপাতটা হলো ন্যাচারালি, আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেনই না আপনার শুক্রপাত হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন না। আপনি একটা মেয়ের সাথে কথাবার্তা বলছেন, তার ওই কথাবার্তার প্রেক্ষিতেই আপনার অসুস্থতার কারণে ডিসচার্জ হয়ে গেছে, এটা হলো শুক্রপাত ইমিশন। এবং রাত্রিবেলা যখন হয়, আপনি জানেন না স্বপ্নদোষ যেটা হয় সেটা হলো শুক্রপাত। বুঝতে পেরেছেন কিনা? থ্যাংক ইউ স্যার। তাহলে ডিসচার্জ হলো শুক্রস্রাব আর ইমিশন হলো শুক্রপাত, অসুস্থজনিত কারণে। ইয়েস রাইট। হ্যাঁ, এখানে তো এইটাই ওই লিঙ্গোত্থানের অল্প কোনো পরে কি শুক্রস্রাব, এইটা তো স্যার অসুস্থতায় বলতে হবে, তাহলে স্যার ইমিশনটা হলো না যে স্যার।
আপনার প্রশ্নটা আবার একটু কাইন্ডলি রিপিট করুন। হ্যাঁ, ওই যে লিঙ্গোত্থানের অল্প কোণের পর যে শুক্রস্রাব, তো সেইটা তো স্যার আসলে যেহেতু এটা তো একটা অসুস্থতা, আমি তো ইচ্ছাকৃত করছি না, তো সেই জায়গা থেকে তো স্যার শুক্রপাত হলো না হওয়ার কারণটা স্যার আমি একটু কনফিউজ স্যার। আপনি বলতে চাচ্ছেন যে এইটাও আপনার ইচ্ছায় হয়নি, তাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার ইচ্ছায় হয়নি মানে আপনি কারোর সাথে মেলামেশা করতে গেছেন, ওয়াইফের সাথে মেলামেশা করতে গিয়েছেন, গিয়ে যাওয়ার পর তারপরে আপনার যখন আপনি মনের দিক থেকে সিদ্ধান্ত নিয়েছেন মেলামেশা করতে গিয়েছেন, রিলেশন করতে গিয়েছেন, তখন আপনার অসুস্থতার কারণে, আপনার উইকনেসের কারণে সেটা ডিসচার্জ হয়ে গেছে। সেইটা হলো আপনার ইনিশিয়েটিভ নিয়েছেন, যখন আপনি যখন উদ্যোগ নিয়েছেন সেইটা হলো শুক্রস্রাব। আর যখন আপনি কিছুই করেন, আপনি তো ঘুমিয়ে আছেন, আপনি কিছুই করেননি, অথবা আপনি একজনের সাথে গল্প করছেন, আপনি কিছু ওরকম করে চিন্তাই আপনার গল্প করছেন, তখন অটোমেটিকলি ডিসচার্জ হয়ে গেছে। আপনি ঘুমিয়ে আছেন, তখন ডিসচার্জ হয়ে গেছে, সেটা হলো শুক্রপাত। আর এক্ষেত্রে শুক্রপাত হবে না, কারণ এখানে তো আপনি রিলেশন করতে গিয়েছেন, আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি একেবারে আপনার সুস্থ অবস্থায় আপনি গিয়েছেন, আপনি সেন্স অবস্থায় আপনি গিয়েছেন মেলামেশা করতে, কিন্তু আপনার দুর্বলতার কারণে, আপনার উইকনেসের কারণে সেটা অটোমেটিকলি, যেটা 10 মিনিট পরে হওয়ার কথা ছিল, যে 30 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা বিষয় হলো স্যার, গতদিনের আমাদের 846 পৃষ্ঠা যদি একটু স্যার আমাকে কারেকশন করে দেন। 846 স্যার। কত 46? 846 স্যার। 846? জি স্যার, জি স্যার। গতদিন আমরা রুব্রিক করেছিলাম, মাম্মি স্যার, পেইন মাম্মি, চেস্ট পেইন মাম্মি স্যার। জি। এই জায়গাটায় ওই 846 পৃষ্ঠার আপারে স্যার পেইন মাম্মি লেফট আছে, আবার আপার রাইটেও পেইন মাম্মি লেফট। টোটাল লেফটের কি বোঝাচ্ছে স্যার, আসলে কিন্তু বুঝতে পারলাম না। বাবা আজকে আচ্ছা, এইখানে আপনার কথা হলো পেইন মাম্মি যেখানে আছে বাম স্তনে, আর এখানেও আছে বাম স্তনে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, তাই? জি স্যার, জি স্যার। আমাদের আসিয়া আপু, মেহরবানি করে মিউট করেন আমাদের আসিয়া আপু। হ্যাঁ, একটু মিউট করেন। সরি আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে এখানে লেফট, এখানেও লেফট, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো মাম্মি লেফট আর মাম্মি লেফট। এখানে আসলে এইটা হলো মর্নিং, এইটা হলো রাইট, উত্তরটা স্যার
এখনই দরকার নেই স্যার, জাস্ট আপনাকে স্যার দাঁড়ান। একটু স্যার আপনি কোন এক সময় বলেন স্যার। একটু আমি দেখি, একটু দেখে এটার ডিফারেন্সটা কি একটু বের করতে। আচ্ছা আপনি আমি অন্য এক সময় আপনি আমাকে বলেন এবং পরবর্তী ক্লাসেও আমার দরকার হলে এটা একটু ক্লিয়ার করে দেব যে এই মুহূর্তে এখানে দুটোর মধ্যে ডিফারেন্স কোথাও আর একটা রেপার্টরি দেখতে হবে, কারণ হলো ওই যে রেপার্টরিতে ওই যে প্রিন্টিং মিসিং এর কারণে এই ইয়েটা ক্লিয়ারটা বোঝা যাচ্ছে না। এখন এইটা সেটা হতে পারে, সেটা আমি আইডেন্টিফাই করে তারপরে আমি আপনাদের জানিয়ে দেবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, কোনো সমস্যা নেই স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে, কোনো মতামত যদি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা সেইটার উত্তর দিয়ে তারপরে শেষ করব। স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল। জি বলেন প্লিজ। বলছি স্যার আমরা যেটা বই থেকে করছি তার এইটা যে আপনি যে সফটওয়্যারটা ইউজ করছেন সেটা কি স্যার পেড ভার্সন না নর্মালি? আবার রিপিট করেন, আমি বুঝতে পারিনি। পেন রেপার্টরিটা যেটা আপনি ইউজ করছেন সেটা কি স্যার কোনো রেপার্টরি অ্যাপ ইউজ করছেন না, সেটাই জানতে চাই। রেপার্টরি এটা কি স্যার কোনো রেপার্টরি অ্যাপ রয়েছে যেটা থেকে আপনি স্যার দেখাচ্ছেন আমাদেরকে? না না না, এটা আমি অ্যাপস ইউজ করি না। অ্যাপসের ব্যাপারে আমার একটু মানে অপছন্দের ব্যাপার আছে, যে অ্যাপস আমি ইউজ করি না, আমি হার্ড কপি ইউজ করি, অরিজিনাল রেপার্টরি থেকে ইউজ করি, অ্যাপস না। এইটা স্যার এইটা যেটা দেখাচ্ছে যেটা 55 ইসলাম দেখাচ্ছে, 55 অ্যাপের মাধ্যমে দেখাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছি। আমি বলছিলাম স্যার পেশেন্টের সামনে আমরা এই বইটা বের না করে যদি স্যার মোবাইল থেকে ডিরেক্টলি করতে পারতাম সেটার জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমার অনুভূতি হলো আমি পেশেন্টের সামনে শুধু রেপার্টরি না, রেপার্টরি 2-3টা বইও বের করি, 2-3টা বইও বের করি, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, দরকার হলে কেন্টেরটা নইলে ক্লার্কেরটা আমি পেশেন্টের সামনে বের করি। এটা হলো অনুভূতির ব্যাপার। আপনার হলো আপনার আপনি কি মনে করেন এবং রুগী আসলে পেশেন্ট বিভিন্ন কোয়ালিটির আছে। পেশেন্ট মনে করে যে ওরে বাবা ডাক্তার কিছুই জানে না, বই দেখে দেখে দেয়, আসলে এই ডাক্তারের কাছে যাওয়া যাবে না, এরকম অনুভূতি হতে পারে। আবার অন দি আদার হ্যান্ড হতে পারে যে না রে ডাক্তার অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে দিয়েছে, ডাক্তার অনেক ঘেটে ঘুটে দিয়েছে। আর আমি অকাতরে স্বীকার করি যে অনেক কিছুই আমার মাথার মধ্যে নেই, আমাকে বই দেখেই দিতে হবে। বইটা এখন ডাক্তার স্যামুয়েল হানিমান তার ম্যাথমেটিক্যাল বিউরোতে আর্সেনিকের 1067টা লক্ষণ উল্লেখ করেছেন। আমি এমন নিম্ন মেধার হোমিওপ্যাথ হয়েছি যে 50টা লক্ষণও আমি মনে রাখতে পারি না আর্সেনিকের। তো সুতরাং 1067টার মধ্যে 50টাও মনে রাখতে পারি না, তাহলে আমি প্রপার সিলেকশন কিভাবে করব? আমাকে তো বই দেখতেই হবে। সেজন্যই আমি বই দেখি। আমি অকাতরে স্বীকার করি যে আসলে একজন হোমিওপ্যাথ হওয়ার জন্য যে যোগ্যতার দরকার ছিল, যে জ্ঞানের অধিকারী দরকার ছিল, যে পড়াশোনা করার দরকার ছিল, আমি করতে পারিনি। আমি অকাতরে স্বীকার করি, নো ডাউট। এটাতে আমার এতটুকু লজ্জা নেই। আর আপনি বলছেন যে পেশেন্টের সামনে বইয়ের চেয়ে যদি অ্যাপস হতো তাহলে মনে হয় পেশেন্ট একটু ভালো মনে করতো। এটা মনে করতে পারে না, অনেকেই সেটা মনে করে এবং সেইভাবে করেন। অনেকেই কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে দেখেন যে তাহলে মনে করে যে না ডাক্তার সাহেব অনেক খুঁজে খুঁজে দিয়ে, সেটা আসলে আর অনুভূতি। তা আমার কাছে এটা মনে হয়নি, আপনি যেটা মনে করছেন আমার কাছে সেরকম মনে হয়নি। আমার কাছে মনে হয় যে পেশেন্ট আসছে, শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে আরো 2জন সাথী আসছে, তাদের সবার সামনে আমি 2-3টা আমার টেবিলে 3-4টে ক্লার্কের বই, বিতুল কাসের বই, নরেন্দ্রনাথের বই আমার টেবিলেই থাকে। আর আলমিরাতে তো আছে, শোকেসে যেগুলো আছে সেগুলো আছে। এইগুলো আমি তাদের সামনেই বের করে দেখি একেবারে ক্লিয়ারলি। বলেন এখন আপনার যদি আর কোনো দ্বিমত থাকে বা আপনার কোনো অভিমত থাকে। না স্যার এরকম পেশেন্টের কাছ থেকে আমরা রেকমেন্ড পেয়েছিলাম এই কারণে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারি তো যে পেশেন্ট এরকম বলতে পারে, অনেক পেশেন্টই আছে যে আসলে
উনি ডাক্তার সাহেব কিছুই জানে না, ওনার কাছে যাওয়া যাবে না, এরকম কথাবার্তাও বলতে পারেন যে ডাক্তার সাহেব বই দেখে দেখে যায়, ও তো আমিও পারি, এরকম একটা অনুভূতি তাদের থাকতে পারে। তবে আমি ওইটাকে ওইভাবে দেখি না, আমি এটাকে এইভাবে দেখি এবং আমি সেইভাবেই দেখি, এখন রেপার্টরিও দেখি, বইও দেখি আমি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আর যদি কোনো মতামত থাকে, আর যদি কোনো প্রশ্ন থাকে, একটু কাইন্ডলি বলতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দেব। ইনশাআল্লাহ ভাই, আপনি কিছু বলবেন? স্যার কনকনে ব্যথা স্যার, এটার স্যার অবজেক্ট কি আছে? জি জি, পায়ে কনকনে ব্যথা স্যার। পায়ে কনকনে ব্যথা। জি স্যার। আচ্ছা, কনকনে ব্যথা বলতে আমাদের রেপার্টরিতে কনকনে ব্যথার কোনো রুব্রিক আছে কিনা? কনকনে বলতে আপনি আমাদের রেপার্টরিতে যে রুব্রিকগুলো আছে সেই রুব্রিকগুলোর মধ্যে পেইনের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর মধ্যে একটার মধ্যে ফেলতে হবে আপনাকে। জি স্যার, মানে আমরা এটার মধ্যে একটার মধ্যে আপনাকে ফেলতে হবে। এখানে আছে বার্নিং আছে, অ্যাসিং আছে, বাস্টিং আছে, ড্রয়িং আছে, কাটিং আছে, লেন্সিনেটিং আছে, তারপরে আপনার জার্কিং আছে, গ্রিন্ডিং আছে, এই যেগুলো আছে, ডাল আছে, এই যেগুলো আছে সেইগুলোর মধ্যে আপনার কনকনে ব্যথাটা ফেলতে হবে। আপনি কনকনে বলতে কোনটা বোঝাতে চাচ্ছেন এবং কোন ধরনের, এটা একটার সাথে না একটার সাথে মিলবেই। আপনার এই কনকনেটা যেটার সাথে মিলবে আপনি সেটাতে খুঁজবেন। কারণ কেন সাহেব যেহেতু এতগুলোর ক্লাসিফিকেশন দিয়েছেন, আপনার ব্যথা মানুষের মধ্যে যেটা থাকবে সেই ব্যথাটা এর মধ্যে অবশ্যই থাকবে। মনে হয় স্যার একই হবে স্যার, মনে হয়। আপনি আমার মনে হয় যে 173 থেকে 221 পর্যন্ত পেইনের, হেড পেইনের 173 থেকে 221 পর্যন্ত যেই চরিত্রগত যেগুলো আছে সেই চরিত্রগুলোর সাথে মিলান, আপনার একটার সাথে মিলে যাবে। আপনি যেভাবে কনকনে বলতে যেটা বোঝাতে যাচ্ছেন সেটা যে কোনো একটার মধ্যে পড়বেই। তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করি এখন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক কষ্ট করে স্যার আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ স্যার। এখন আমি আপনাদের শেষ করার আগে আর দুই একটা কথা বলবো, সেটা হলো হোমিওপ্যাথিতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে রেপার্টরি, অর্গান অফ মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ক্রনিক ডিজিজ সব সম্পর্কে আমাদের বেসিক একটা ধারণা থাকতেই হবে। তন্মধ্যে ম্যাটেরিয়া মেডিকা, অর্গান অফ মেডিসিন, রেপার্টরি, এই তিনটার একেবারেই অত্যাবশ্যক। এই তিনটা ব্যতীত কোনোভাবে হোমিওপ্যাথিতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছার কোনো সুযোগই নেই। সেজন্য কখন নেন স্যার? অর্গানন ক্লাস কখন নেন স্যার? অর্গানন ক্লাস আপাতত ওই বুধবারের দিন সকালে। লিঙ্ক পাই না স্যার কোন গ্রুপে, আমি কেন গ্রুপে নাই। না না, এইখানে ওই ইয়েটা লিঙ্ক একটাই, লিঙ্ক ওইটাই দিয়ে রেখেছি তিনটা, সেটা হলো সকাল 5:30টায়। আমি আপনাকে দরকার হলে ইয়ে দেব, যে ওই শিডিউলটা দিয়ে দেবো যে কোন দিন কোন ক্লাস হয়, আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আর লিঙ্ক এটাই, তো সেজন্যই